ঘুমাতে যাব তখন আবার মাই গুডনেস, এরকম করে সে সারা রাতে মানে রাত 3টা থেকে ভোর সকাল 8টা পর্যন্ত 4 বার আমার সাথে এইরকম করলো। আমার নাম শামিমা। শামিমা, বয়স কত? বয়স এখন 27 ইয়ার্স। ওকে, জন্ম জেলা? জন্ম পুরান ঢাকায়। পুরান ঢাকাতে আপনার জন্ম? হ্যাঁ, পুরান ঢাকাতেই আমার ফ্যামিলি। তার মানে আপনি ঢাকাইয়া কুট্টি যেটাকে বলে বলতে পারেন এরকমই। আচ্ছা, পুরান ঢাকার ভাষা পারেন? হ্যাঁ, তো উনি হচ্ছে আমার মামার বাসায় আসছে। আপনার খালাতো ভাই? খালাতো ভাই, জি। উনি আমার খালাতো ভাই, উনি আসছে তো অনেক দিন পর আর কি আসছে। ও আমি তখন 9-এ পড়ি, পহেলা বৈশাখ ছিল, আমি 8 থেকে 9-এ উঠে গেছি পহেলা বৈশাখ। তো ওই সময়টাতে তাকে দেখলাম যে সে আমাদের বাসায়। রিপন? হ্যাঁ, তো আমি সালাম দিলাম, ভাইয়া কেমন আছেন, কারণ উনি আমাদের অনেক সিনিয়র। আপনি তখন ক্লাস 9-এ পড়েন? হ্যাঁ, 8 থেকে 9 আর কি। 8 থেকে 9-এ, ওকে। হ্যাঁ, তো ওই সময় আমি দেখে বললাম, ভাইয়া কেমন আছেন, চা খাবেন? তো আমার মামা বললো, হ্যাঁ চা বানিয়ে নিয়ে আসো। তো আমি গিয়ে পরে শুনি যে আমার মামাতো ভাই আমাকে বলতেছে যে আমার মামাতো ভাই আবার আমার একদম মানে আপন ভাইয়ের চেয়েও বেশি বলবো, কারণ ওর সাথে আমি সব কিছু মানে ও আর আমি একসাথে বড় হয়েছি, কখনো মনে হয়নি যে এটা আমার মামাতো ভাই, নিজের ভাই মনে হতো। তো আমার বলতেছে যে তুই তো এখন আন্টি হয়ে যাবি, মানে দুষ্টুমি করতেছে যে তুই তো এখন বড় ভাবি হয়ে যাবি, হ্যাঁ। আমি বলি কেন? বলে রিপন ভাই না তোরে বিয়ে করতে চায়। তো আমি খুব হেসে দিলাম মানে আমি বলতেছি যে দুষ্টামি করতেছে, এরকম ভাবছিলাম যে মনে হয় ফান করছে। আমি ওর সাথে আবার কতক্ষণ চিল্লাচিল্লি, যাই উল্টাপাল্টা কথা বলিস কেন সেই। তো এইগুলো নিয়ে ওরা সবাই মিলে আমার সাথে বলতেছে, বলে কি কেমন কথা। উনি বয়সে কত বড় ছিল আপনার থেকে? আমার তখন 13 আর উনার তখন ধরেন 37। 24 বছরের বড় মানে আপনার? না, 24 বলতে এখানে হ্যাঁ 24 বছরই তো বড়, তাই তো? ও মাই গড, ওকে। তো উনি তখন, আমি ভাবতে পারিনি যে এই লোকটার সাথে আমার বিয়ে দিবে সবাই। ও বললে তো এটা পাগলামি মনে করার কথা, যে এটা একটা পাগলামি, এটা কেমন কথা যে উনি যদি মানে লিগ্যাল বয়সে বিয়ে করতে হয় তো আমার সমান একটা বেবি থাকতো। তা আমি না ভাবতেই পারিনি তখন। তারপরেও না আমি চুপ হয়ে গেছি, আমি এই ব্যাপারে ডিসিশন দেওয়ার মতো বয়স আমার ছিল না, জ্ঞানও ছিল না। তো হুট করে আমার মামা মামি আমাকে জিজ্ঞেস করারও প্রয়োজন বোধ করেনি বা জানানোরও প্রয়োজন কি কারণে জানি না, তবে ওনারাই ডিসিশন নিয়ে বললো যে আমার আব্বু আম্মুকে জানালো, আমার মেজো খালা যে মানে আমার আম্মুর ইমিডিয়েট বড় যে, ওনাকে আমার আব্বু আম্মুর কাছে পাঠায়। আর আমার আব্বু আম্মু তখন থাকে হচ্ছে তারই আমার এক ফুপির বাসায়, বাসা ভাড়া নিয়ে থাকে আর কি। তো ফুপির বাসায় থাকে, ফুপির নিজের বাসা, তো ওখানে থাকে। তো আব্বুর কাছে পাঠায়, তখন আমিও যাই ওই বাসায়। তো আমি তো আর জানি না এই কথা বলতে আসবে। আমি আবার ভাইয়ার সাথে বসে বসে গল্প করতে থাকি, ভাইয়া ছিল, ফুফাতো বোন ছিল, আমরা একসাথে গল্প করতে থাকি। তো হঠাৎ করে শুনি যে একটু মানে আমার খালা খুব জোরে সোরে বলতেছে, মানে চিল্লাচিল্লি করে বলতেছে যে যদি এই বিয়ে না হয় তাহলে আমাদের সাথে তোদের কোনো কন্ট্যাক্ট নেই, আজকে থেকেই বন্ধ। আচ্ছা, হ্যাঁ, এই বিয়ে হতেই হবে। কেন হতে হবে? আমার আব্বু বলছে কেন হতে হবে, আমার মেয়ে তো অনেক ছোট, ও তো এই সংসারের ভার নিতে পারবে না, বলো ওগুলো আমরা দেখবো, ওরে আমরা বাচ্চার মতো পালবো। মানে উনি বলতেছে আমি দায়ভার নিলাম, আমি সবকিছু নিলাম, এইভাবে বলতেছে আমি সবকিছু দেখবো, এগুলা নিয়ে কোনো টেনশনের কিছু নাই, নিজেদের মানুষ, এর চেয়ে ভালো কোনো অফার কোনো দিন পাবা না, মানে এর চেয়ে ভালো কোনো প্রস্তাব আসবে না, এই না সেই না সেই অনেক কিছু বলতেছে। আব্বু মুখে কনভিন্স করতেছে যে এইটা যদি তোমরা হাতছাড়া করো তাহলে আর কখনো মেয়ের জন্য ভালো কিছু পাবা না, আর আমাদের সাপোর্ট জীবনও পাবা না, তোমাদের একটা সাইড পুরো বন্ধ হয়ে যাবে, মানে আমরা আমাদের সাথে তোমাদের একদম রিলেশন শেষ, তোমাদের মেয়ে এখনই রেখে যাবো, তোমরা কি করবা করো। তো আমার আব্বু ওই দিক থেকে একটু দুর্বল ছিল। পরে আমি এটা শুনে কান্না করে দিছি, মানে সাথে সাথে কান্না করে দিছি। তো আমার ভাইয়াও বুঝছে, আমাকে নিয়ে ছাদে চলে গেছে। আমার ফুফাতো বোন, ভাইয়ার এক খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, ছোটবেলার বন্ধু, সেও আমাকে খুব আদর করতো বোনের মতো, সেও গেল উপরে, বলতেছে আপু তুই কান্না করিস না, আমরা দেখতেছি কি করা যায়। তো আমার ভাইয়া বলতেছে বলে কি আমি ওরে নিয়ে কোথাও পালিয়ে যাই, আমার মনে হচ্ছে যে আমি ওকে নিয়ে এখন কোথাও পালিয়ে যাই। যে রিপন ভাই এটা কিভাবে এটা বলতে পারে যে বিয়ে করবে ওকে। তো আমি খুব কান্নাকাটি করছিলাম। আমার খালা চলে গেল, খালা চলে যাওয়ার পরে আমার ভাইয়া আব্বুকে যে কি বলছে জানি না, আব্বু আবার ছাদে আসছে, আমি কান্না করতেই আসি, মানে তখন কন্টিনিউ কান্না করতেছি। তো আমার আব্বু ছাদে এসে যেটা বললো যে, আমার আব্বু তখন বললো যে বলে আমি তোমাকে নিয়ে মানে বনে চলে যাবো দরকার পড়লে, কিন্তু আমি ওর কাছে তোমাকে দিব। তো আমি দেখলাম যে আব্বু ফিজিক্যালি, মেন্টালি, আর্থিকভাবে সব দিক থেকে দুর্বল, এখন আমাকে নিয়ে যদি বের হয় সে পারবে না, এটুকু বুঝলাম, তার দ্বারা সম্ভব না এটা। পরে আমাকে বললো যে তুমি যদি রাজি থাকো তাহলে আমার কোনো আপত্তি না, যদি তুমি বলো যে না আব্বু আমি রাজি না, তুমি শুধু একবার বলো, তাহলে আমি তোমাকে নিয়ে বের হয়ে যাবো, আমরা বাবা মেয়ে কই থাকবো কেউ জানার দরকার নেই।
আপনার মার কি ভূমিকা ছিল এই সময়? আমার মা তখন বলতেছে যে দিবে, আমার মা ইচ্ছা ছিল যে দিবে, কারণ আমার মা তখন এই জিনিসটা বুঝে না, মানে আমার মা এমনিতেও অনেক সহজ সরল, সত্যি কথা বলতে ওনার দোষ না এটা, সেইটা বুঝতো না যে এই যে ডিস্টেন্সে বিয়ে দিলে এই বিয়েগুলো টিকে না। বা 24 বছর বয়সের ডিফারেন্স, এগুলো নোট করবেন এবং খুব ইম্পর্টেন্ট, আসলে খুবই ইম্পর্টেন্ট। কারণ বয়সের গ্যাপটা, না ঠিক আছে, কিছু কিছু মানুষের জীবনে যে ব্যতিক্রম ঘটে না তা কিন্তু না, কিন্তু এই ব্যতিক্রমটা যদি আমরা উদাহরণ হিসেবে নিয়ে সবার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু সেটা সম্ভব নয়। ঠিক আছে, একটু একটু খেয়াল করবেন। 24 বছরের ডিফারেন্স হচ্ছে ও এবং ওর খালাতো ভাই রিপনের মধ্যে। ও যখন 13 বছর তখন ওর খালাতো ভাই হচ্ছে 37। সো ইটস এ হিউজ গ্যাপ। সাধারণত বলা হয়ে থাকে 4-5 বছরের গ্যাপ ইজ ওকে, কিন্তু এর থেকে বেশি না হওয়াটাই বেটার। সেক্ষেত্রে 24 বছর, কোথায় 4-5 বছর আর কোথায় 24 বছর। হ্যাঁ, দেন হচ্ছে ওই বিয়েটা, মানে আপনি কি বললেন? এখন তো সিদ্ধান্ত আসলে আপনার জায়গায় ছিল। সিদ্ধান্ত আমার জায়গায় বলতে আমি তখন 13 বছর বয়স, তো মানে আমি তখন প্রেমও করিনি একটাও, মানে একটা এজ থাকে কিন্তু সবকিছুরই। মানে তখন দেখতাম যে আশপাশে মানে যারা কলেজে পড়ে, আমার একটা টার্গেট ছিল যে আমিও একদিন কলেজে পড়বো, আমার অনেক ফ্রেন্ড সার্কেল থাকবে, হয়তো আমার ভালো একটা রিলেশন থাকবে বা বিয়ে হবে, এরকম সবারই একটা ইয়ে থাকে। কিন্তু ওই বয়সটাতে আমার ওইটুকু যাওয়ারও মানে ওই চিন্তাতে আমি যাইনি তখনও যে আমি একটা রিলেশন করব আর ওই জায়গায় বিয়ে। তো আমি আমার আব্বুকে মনে প্রাণে বিশ্বাস করতাম, তো আব্বুর উপরে ছেড়ে দিলাম। আব্বুকে আর ভাইয়াকে বললাম যে দুইজন সামনে ছিল, আমাকে বারবার জিজ্ঞেস করতেছে তুমি যদি ইয়েস বলো ইয়েস, তুমি যদি না বলো তাহলে আমি তোমাকে নিয়ে বেরিয়ে যাবো। আমার ভাইয়াও বলতেছে বলে আমিও আপনার সাথে যাবো। তো আমি দেখতেছি আব্বু এমনিতেই 1 থেকে 1.5 বছর বা 2 বছর ধরে এরকম সার্ভাইভ করতেছে, মানে নিজে যুদ্ধ করে পারতেছে না, কাজকর্ম সব কিছু বন্ধ হয়ে গেছে, মানে বিজনেস সব গুটিয়ে ফেলছে। তারপর উনি যে এখন নিজে চলবে ওইটাই চলতে পারতেছে না, মানে খুব কষ্ট হচ্ছে। আমাকে আমার মতো মানে আমাকে যেখানে উনি একটা রাত 24 ঘন্টা একবার হলো আমাকে দেখতে হতো, ওই জায়গায় আমার মামার বাসায় ফেলে রাখছে, প্রতিদিন হেঁটে যেত, দেখে আসতো, একবার হলেও দেখে আসতো, মানে এরকম কষ্টগুলো করছে। ওই দিক থেকে চিন্তা করে দেখলাম যে না, আমার আসলে ওনাকে প্রেশার দেওয়া উচিত না, ওনার উপর ছেড়ে দিই। তখন আর কি এটাই মাথায় কাজ করছে যে আব্বু আপনি যেটা বলবেন সেটাই। পরে তার 1 সপ্তাহের মধ্যে 14 এপ্রিল পয়লা বৈশাখ আর 23 তারিখে আমার এঙ্গেজমেন্ট হয়। এঙ্গেজমেন্ট হয়ে যায়? হ্যাঁ, ওই উনি একদম খুব তাড়াহুড়া করে যে এঙ্গেজমেন্ট হতে হবে, বিয়ে হতে হবে খুব শীঘ্রই, তো ওইভাবে এঙ্গেজমেন্ট হয়। আমার এঙ্গেজমেন্টের পরেও আমি একদম স্টপ, আমার মাথায় কিছুই, তখন আমি পুরোপুরি ব্ল্যাঙ্ক, মানে আমি যে নিজের থেকে কিছু বলবো কিছু করব আমার ভিতরে ওইগুলো আর কাজ করছিল না। স্কুলে যাইতাম, অনেক সময় যাই না, এরকম আর কি, যে যেতে ইচ্ছে করলে যাই, না ইচ্ছে করলে যাই না, এরকম হয়ে গেলাম। এঙ্গেজমেন্টের 3 মাস পরে বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু ঘুরতে ঘুরতে 4 থেকে 5 মাস ইয়ে হলো। তো 2004-এ 4 থেকে 5 মাসের মধ্যে সে আমার সাথে অনেকবার দেখা করতে চাইছে, কেউ দেখা করতে দেয়নি, কারণ আমার ফ্যামিলি খুব রেস্ট্রিক্টেড ছিল এইসব ব্যাপারে, কেউ দেখা করতে দেয়নি। আর আমিও ভয় পেতাম, তো আমি খুবই ভয় পেতাম, ওনাকে অনেক ভয় পেতাম, সোজা কথা আমি ওনাকে খুব ভয় পেতাম। তো এর মাঝখানে এক ভাবি, আমার নানু বাড়িতে ছিলাম, তো মানে মামার বাড়ি, আমার মামার নিজের বিল্ডিং হচ্ছে একটা, আর নানু বাড়ি পুরোনোটা, যেটা পুরোনো বাড়ি, ওখানে তো আমার সব জয়েন্ট ফ্যামিলি, মানে আমার অন্য মামারা এবং মামাতো ভাইয়ের বউরা সবাই একসাথে থাকে। তো আমার এক মামাতো ভাইয়ের বউ তাকে খুব রিকোয়েস্ট করছে যে ভাবি আপনি ওকে একটু ডেকে দেন, কথা বলবো। তো আমার মামাতো ভাইয়ের বউ মনে করছে যে সে তো তাদের তো বিয়েই হচ্ছে, তো সমস্যা কি, ডেকে দিই। তো আমাকে আর বলে নেই। প্রথম একবার আমাকে বলছিল যে দেখা করে দিবে, তখন আমি বলছি না আমি যাবো না, আমি দেখা করবো না, আমার খুব ভয় লাগতো। তখন আমার বিয়ের মনে হয় 1.5-2 মাস আগের কথা এটা। তো আমার মামাতো ভাইয়ের বউ আমাকে ডাকছে যে কিছু একটা বলে, মানে জামা বানানো বা সামহাও এরকম কিছু একটা, অনেক বছর আগে তো ভুলেও গেছি যে কি একটা কারণে আমাকে ডাকছে সে। তো আমি গেলাম, একদম মনের অজান্তেই গেলাম। গিয়ে পরে রুমে গেছি, পরেই দেখি হইলো মানে রিপন বসে আছে। তো বসে আছে দেখে না আমার একদম খুব একটা আঘাত লাগলো যে এই ভাবি আমাকে এইভাবে নিয়ে আসলো। আর ভাবি তো মজা করে, মানে ওনারও দোষ না, উনি ভাবতেছে যে নতুন বিয়ে হবে ওদেরকে একসাথে করিয়ে এসে। তো উনি বললো কি আচ্ছা তোরা বস, আমি চা নিয়ে আসি, এরকম বলে উঠে গেল না, আমার আরও ভয় লেগে গেছে। আর তখন আমি গিয়ে দেখতে পারলাম যে ওই লোকটার আচরণ খুবই খারাপ। মানে আমার কাছে তখন মনে হয়েছে যে কেন মনে হলো এটা, কেন মনে হলো, হুট করে ভাবি যখন গেল সে সাথে সাথে আমার পাশে এসে বসছে এবং আমাকে মানে খুব মানে নোংরাভাবে টাচ করতেছে।
তখন আমার বয়স খুব ছোট, তো স্বাভাবিক না এটা আমার কাছে ভালো না লাগার কথাই, কারণ আমি তাকে বড় ভাই জানি। এক্স্যাক্টলি, মানে কয়দিন আগেও তো সালাম কালাম দিয়ে দূরে থেকে কথা বলতাম, হ্যাঁ বড় ভাইয়া বলতাম, সবাই মানে তাকে বড় ভাইয়াটাকে আমিও বড় ভাইয়া ডাকতাম ওই থেকে। আর সেই লোকটা এসে আমাকে মানে খুব অপ্রীতিকর ভাবে জড়িয়ে ধরতেছে, তারপর জড়াজড়ি করতেছে, মানে খুব ঘেন্না লেগে গেল। আমি খুব জোরাজোরি করে আমি বললাম আমি এখন চিল্লাচিল্লি করবো, মানে তখন আমার খুব খারাপ লাগতেছিল, তখন বললাম আমি চিল্লাচিল্লি করবো বলে আমি একটু জোরে বলছি, পরে উনি আমাকে ছেড়ে দিয়েছে। আমি এমন দূর দিয়েছি একবারে সরাসরি মানে মামার বাসায় চলে গেছি, আর আসিনি। আর ওখানে গিয়ে অনেক কান্নাকাটি করছে যে এখন তো নাও করা যাবে না, আর এই লোকটা এরকম কেন, এই লোকটা তো তাহলে বিয়ের পরে মানে আমার একটা ভয় ঢুকে গেছে যে এই লোকটা তো তাহলে আমাকে না জানি কি করবে, এরকম একটা ভয় ঢুকে গেছে। তখন তো ছোট ছিলাম, আর আমাদের ওই সময়টাতে তো এত মিডিয়া ছিল না যে আমরা তো কিছু বুঝবো যে এই আর কি। তো ওখানে তারপর 1.5 থেকে 2 মাস পরে বিয়ে হলো। এর মাঝখানে অনেকবার ফোন টোন করতো, ইয়ে করতো, আমি রেসপন্স করতাম না। তো বিয়ে যেদিন হলো, বিয়ের রাতের কথাটা কি বলবো। নিশ্চয়ই আপনার যদি মনে হয় যে বিষয়টা সামাজিকতার জায়গাটা থেকে খুব সেন্সিটিভ, একটা মেয়ের মানসিকতার জায়গাটা থেকে, যেটা আসলে এটা আমার বলার মতো শক্তিও নাই। সত্যি কথা বলতে আমি এটাই আমার লাইফের সবচেয়ে বড় ট্র্যাজেডি, বিয়ের রাত। হয়তো আপনি খেয়াল করছেন কিনা জানি না, কিন্তু আপনি মাঝখানে বললেন যে আমি অ্যাফেয়ার করবো কিভাবে, আমার মন তো তখনই ভেঙে দিছে। আমার ভিতরে একটা ভয় কাজ করে। কি হয়েছিল আমি জানি, আপনি খুব সুন্দর করে বলছেন গল্প, আপনি আপনার মতো করেই বলবেন, আমরা আসলে মূল মেসেজটাই পেতে চাই। লোকটা হচ্ছে সামাজিকভাবে সবার কাছে খুব ভালো, সবার কাছে ভালো বলতে মানে গলিতে বা এলাকায় কিছু করে না, সেই এলাকায় খুব ভালো ব্যবসা করে, খুব সহজ সরলভাবে দোকানে যাচ্ছে, আসতেছে, খাচ্ছে, ঘুমোচ্ছে। আমার সাথে যেদিন বিয়ে হলো সেই দিন খুব বৃষ্টি। তো আমার তো ওই একদিনই আমার ভাবির রুমে, ওই দিনই আমি তার রূপ দেখে ফেলছি। তো তখন থেকে আমার তাকে দেখলে মানে গা শিউরে উঠতো, যে মনে হতো যে ভয়ঙ্কর একটা কিছু করবে, মানে মনে হতো। তখন আমি বুঝতাম না, সেক্সুয়াল লাইফটা বুঝতাম না যে সেক্স কি জিনিস, কিন্তু তখন একটা ভয় ঢুকে গেছে, খুব চাপা একটা ভয়। প্রথম কথা হচ্ছে যে আপনি একটা ছেলে এবং মেয়ের মধ্যে যে স্বাভাবিক সম্পর্কটা বিবাহ পরবর্তী, এটা সম্পর্কে আপনার কোনো আইডিয়া ছিল? আপনাকে কেউ বলেছে? এটা সম্পর্কে কোনো আইডিয়াই ছিল না, শুধু জানতাম যে কিছু একটা হয়, কিন্তু কি হয় সেটা আপনি জানতেন না। আপনাকে বিয়ের রাতে বা আগে পরেও কেউ কখনো কিছু বলে না? আমার বিয়ের আগে আমার এক ভাবি ছিল, মানে যেই ভাবির বাসায় গেছে সেই ভাবি না, আরেকটা ভাবি ছিল, উনারই বড় যা আর কি। তো ওই ভাবি আমাকে জাস্ট কানে কানে বলছে যে আজকে কিন্তু যাই হোক একদম চুপ থাকবি, আমাকে এইভাবে বলছে। শুধু এটা বলছে আজকে যাই হোক কথা বলেছে, মানে এটা শুনলে তার ভয়। যাই হোক কি হবে, বলে কিছু বুঝো না তুমি, হ্যাঁ কিছু এতই ছোট কিছু বুঝো না, এইগুলি বলতেছে। মানে আপনার মনে আরো বেশি ভয় ঢুকে গেছে। কোন ধরনের চিল্লাচিল্লি করবি না, চুপচাপ থাকবি, মানে জাস্ট হাসি মুখে এরকম করে বলছে। কিন্তু আমার কাছে একটু ভয় লাগছে তখন, যে এই লোকটা তো ওই সময় যদি এরকম মানে খপ করে জড়া ধরতে পারে, এই লোক কি করতে পারে, কি হতে পারে, মানে এই টাইপের একটা ভয় কাজ করছে তখন এই জিনিসগুলো বুঝতাম না, মানে ফিজিক্যাল রিলেশন বা এগুলি এই সম্পর্কে কিছুই জানতাম না। জানতাম যে কিছু একটা হয়, হাজব্যান্ড ওয়াইফে কিছু হয়, কিন্তু কি হয় এটা জানতাম না, এরকম ছিলাম। তো নর্মালি যখন বিয়েটা হলো, কমপ্লিট হলো, সে তো মানে কতক্ষণে রুমে যাবে এরকম। তারপর বিয়ের দিন যেটা আর কি, রাতের বেলা সবাই আমাকে নিয়ে আসলো বাড়িতে, মানে ওনাদের বাসায়। তো ওই বাসায় হচ্ছে একটা রুম, মানে প্রথম হচ্ছে বাসায় ঢুকেই কোনো বারান্দা টারান্দা কিছু নেই, শুধু রুম আর সিঁড়ি ঘর। মানে পুরান ঢাকার বাসাগুলি একটু বেশি হয়তো, খুব ছোট ছোট হয়তো, ঘিঞ্জি টাইপের হয়। আমি একসময় জিএসআরসিতে কাজ করতাম, আমার ফার্স্ট জব ছিল ওটা, আমি সার্ভে করেছিলাম পুরান ঢাকায়। সেটাই আমার প্রথম পুরান ঢাকায় যাওয়া, এবং আমার কাছে মনে হয়েছিল যে আমি কোথায় এসেছি। অনেক ঘিঞ্জি ভাইয়া। এটা কারণ হচ্ছে পুরান ঢাকা নিয়ে অনেকেই অনেক কিছু বলেন, কারণ ঢাকাইয়া যারা, তাদের কাছে পুরান ঢাকাটা একটা নস্টালজিক জায়গা। আমি তো আর ঢাকায় বড় হইনি, সো আমার কাছে ঢাকা, আমি যখন ঢাকায় প্রথম পাড়া দিয়ে যখন পাবলিক বাসে উঠেছিলাম, তখন আমার কাছে মনে হচ্ছে আল্লাহ আমি কোথায় আসলাম, এই জায়গায় আমি কেন আসলাম। তো নর্মালি হচ্ছে ঢাকা এরকম। তারপরে যখন পুরান ঢাকায় গেলাম, পুরান ঢাকার সাথে আমার ওই ধরনের অ্যাটাচমেন্ট কখনোই ছিল না, অনেক বেশি, অনেক ঘিঞ্জি। আমার মনে আছে চকবাজারের যেই চকবাজার নামে একটা যে জায়গা আছে, ওখানে চুড়ি পট্টি কি যেন একটা আছে না, যে মেয়েদের কসমেটিক্স বিক্রি করে, ম্যাক্সিমাম হচ্ছে নকল, আমি জানি না এখন কিরকম আছে। তো আমি জীবনে কোনোদিন দেখি নাই যে একটা মানুষ আরেকটা মানুষকে গলি দিয়ে ক্রস করতে পারে। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে তো মেয়েরা ঢোকেই না, এবং ওর ঢোকার পরে ওপরে ছাদ, মানে এমন ভাবে বিল্ডিংটা, অনেকগুলো বিল্ডিং মিলে ওই এলাকাটা, ওখানে ধাক্কা লাগবে, মানে এরকম একটা অবস্থা যে একজন আরেকজনকে ক্রস করতে খুব ভয়ানক, মানে ভয়ানক অবস্থা। আর আমি সার্ভে করেছিলাম, যেহেতু আমি বিল্ডিংগুলো সার্ভে করতাম, মানে অনেক, আমি একটা ইউনিভার্সিটিতে অনার্স দিয়ে, না অনার্সের 3rd ইয়ার বা 2nd ইয়ারে থাকা অবস্থার ঘটনা এটা, আমি সার্ভে করেছিলাম বিল্ডিংগুলো। তো সেই সময় ওই সময়টাতে আমার একটু জানা হয়েছে আর কি। তো আসলে ভয়ানক রকমের কিনছি। হ্যাঁ, তো বলুন যেটা বলছিলেন।
তো যেটা বলছিলাম যে ওই রাতে ওই একটা রুম, এরকম রুমের উপরে রুম, তার উপরে রুম, মানে সিঁড়ি রুম এরকম। আর প্রথম যে রুমটা মানে নিচতলায় যে রুমটা ছিল, সেই নিচতলা রুমের সিঁড়ির নিচে ছিল চুলা আর বাথরুম, সিঁড়ি কর্নারে। ওকে, মানে এটা হচ্ছে ওদের নিজের বাড়ি। ওকে, এইটুকুই ছিল। মানে তিনটা রুম, মানে হচ্ছে হলো এক ধরনের বিল্ডিং, একটা বিল্ডিং, একতলা দুতলা তিনতলা এরকম বিল্ডিং, বা তিনটা বিল্ডিং, হ্যাঁ তিনতলা বিল্ডিং, কিন্তু সিঁড়ি আর রুম। মানে কত অল্প জায়গার মধ্যে এই জিনিসটা ম্যানেজ করেছে। হ্যাঁ, আমি পরে শুনেছি যে এটা আধা কাঠারও নিচে, ওই 1 শতক বা হাফ শতক জমি যেটাকে বলে। হ্যাঁ হ্যাঁ, শুধু একটা রুম আর সিঁড়ি, এইটুকু। তো ওইটুকুর মধ্যেই মানে বাড়িটা। তো ওই বাড়িতে আমার খালার বাড়ি ছিল, আমি তো প্রায়ই যেতাম, বেড়াতে যেতাম ছোটবেলায়। তো আমাকে নিয়ে গেল, আর 3 তলার রুমে সবচেয়ে পরের রুম যেটা, ওটাতে আবার আমার মানে মেজো দেবর সম্পর্কে ছিল। সে আমাদেরও মানে আমার বিয়ের 12 বছর আগে বিয়ে করে ফেলছে। সে লাভ ম্যারেজ করছে, মানে উপযুক্ত বয়সে বিয়ে করছে। আর আমার হাজবেন্ড আবার ছিল যে উনি আবার খুব লেটে বিয়ে করছে, মানে ফ্যামিলির দায়িত্ব পালন করে সবকিছু শেষ করে তারপর বিয়ে। 37 আসলে খুব লেট না, কিন্তু 37 এর জায়গা থেকে 13 বিয়ে করাটা খুব অবিবেচ্য। আমার জন্য তো সে অনেক বড়। যাই হোক, তারপর ওই দেবরের যখন বিয়ের 12 বছর হয়ে গেছে তখন উনি বিয়ে করছে। আর তো ওই ভাইয়া, মেজো ভাইয়া যে ছিলেন, তো মেজো ভাইয়ার রুমটা ছিল 3 তলায়। আমি ওখানেই আমার বাসর ঘরটা করা হয়েছিল আর কি। তো ফুল টুল তেমন ভালো আনা হয়নি, সে খুব রাগারাগি করছে। ছোট ভাই যারা ছিল এলাকার ছোট ভাইটাই, ওদের সাথে খুব রাগারাগি করছে আমার হাজবেন্ড যে ছিলেন। এটা কোনো ঘর সাজানো হলো এই সেই বলে চলে বলছে, এখন তোমরা বের হও, অনেক হয়েছে, এখন তোমরা যাও, মানে খুব রাগারাগি করতেছে। তো আমি রাগ দেখে আরো ভয় পেয়ে গেছি প্রথম রাত। তারপরে আবার আমি মানে এই অবস্থায় আসছি, বউ হয়ে আসছি, আমার শরীরে ভারী গহনা, শাড়ি টাড়ি, মানে আমি এগুলোর ওজন নিতে পারছি না। 4-5 ঘন্টা হয়ে গেছে আমাকে এগুলো পরায় রাখা হয়েছে, ভারী মেকআপ দেওয়া হয়েছে, আমি এগুলো কখনো ইউজ করিনি ফার্স্ট লাইফে। মানে আমি দেবীর মতো সেজে বসে আছি, এরকম একটা ইয়ে। তো খুব ভয়েও কাজ করছে, নার্ভাসনেস। তারপর এখন কি হবে, সবাই বের হয়ে গেলে কি হবে, এটা একটা টেনশন। আর শুধু মানে কেমন জানি একটা ফিল, যেটা সাধারণত নর্মালি হওয়া উচিত একটা ছেলে এবং একটা মেয়ের জায়গাটা থেকে। এটা হচ্ছে জীবনের সবচেয়ে সুন্দরতম মুহূর্তের একটা, রাইট? আমরা সেটা চিন্তা করি না। একটা মেয়ের জীবনে স্বপ্ন থাকে তার একটা বাসর রাত কিংবা ফুলসজ্জা রাত, আমরা যেটাই বলি সেটা নিয়ে। একটা ছেলের জীবনও নিশ্চয়ই থাকে, এবং সেটা চমৎকার হয়ে সারা জীবন স্মৃতি হয়ে থাকুক, এরকম কিছু একটা থাকে। এবং সেখানে বিষয়টা যদি এরকম হয় যে একটা মেয়ের জীবনে আতঙ্কের রাত এবং ভয়ানক রকম আতঙ্কের রাত, সবচেয়ে বড় আতঙ্কের রাত ছিল ওটা, তাহলে আপনি চিন্তা করে দেখতে পারেন। এবং সেটাকে যারা আজকে রেডিও যারা শুনে, যারা এটাকে এন্টারটেনমেন্ট হিসেবে নিচ্ছেন, তাদের জায়গা থেকে আমি বলতে পারি যে এখানে নিজেরও কিন্তু একটা পরিচয়ের বিষয় আছে। হ্যাঁ, মানে নিজের পরিচয়টা নিজের কাছে কি দিচ্ছেন একটু চিন্তা করে দেখেন। ঘটনার ভেতরে ঢোকার চেষ্টা করুন, এই মেয়েটার মানবিক অনুভূতিটাকে জানার চেষ্টা করুন, অন্য কিছু নয় প্লিজ। কজ আমরা আমাদের সামাজিকতার জায়গাটা থেকে মেয়েদের এই বিষয়গুলোকে উইথড্র করে বা না ভেবে তাদেরকে কখনো কখনো সারা জীবনটা ধ্বংসের দিকে ঠেলে দিই। হয়তো মেয়েটার ক্ষেত্রে এরকমই কিছু হয়েছে, আমরা একটু সামনের দিকে আগাবো। জি, তারপর উনি আমাকে, আমি তখন শাড়ি টাড়ি পরা, গহনা পরা, তো খুব নর্মালি সবাই চলে গেল পরে, খুব নর্মালি আমাকে বলতেছে যে ড্রেসটা চেঞ্জ করো, শাড়িটা চেঞ্জ করো, গহনাটা চেঞ্জ করো। তো আমি আমার লাগেজ থেকে একটা 3 পিস নিলাম, ওই 3 পিসটা নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম বলতে ওই যে উপরের রুমেই একটা ওয়াশরুম আছে, আর নিচের রুমে, মানে উপরের রুমে তো আর সিঁড়ি ঘর নাই, সিঁড়ি ঘরটাতেই একটা ওয়াশরুম ছিল, ছোট্ট একটা টয়লেট ছিল। ওইটাতে গিয়ে আমি চেঞ্জ করলাম খুব কষ্টে, চেঞ্জ করে তারপর মুখের মেকআপ টেকআপ এগুলো ওয়াশ করে আসলাম। তারপর আসার পরে উনি বলতেছে উজু করে আসো। হ্যাঁ, তো আমি উজু করলাম, উনি উজু করছে করে, মানে প্রথম রাতে নাকি নামাজ পড়তে হয় সবাই বলে দিছে, তো ওই নামাজ পড়লো আমাকে নিয়ে। নামাজ পড়ার পরে বেডে গেলাম, মানে আমি বিছানায় যে বসলাম, খুব ভয়ে আছি যে কি বলবে কি করবে জানি না। তো উনি আমার পাশে এসে বসে আমাকে ফার্স্ট কথা যেটা বললো, মানে এইটাই ফার্স্ট কথা ছিল যে আমি তো ওই ফ্যামিলির বড় ছেলে, আর তুমি তো আমাদের ফ্যামিলির সবাইকে চিনো জানো, তোমার তো চেনা জানার দরকার নেই। আর আমার তখন ওনার মা মারা গেছে 3-4 বছর, মানে 3 বছর হবে এরকম, 3 থেকে 4 বছর এরকম হবে। বলে আমার মা মারা যাওয়ার পরে আমি এখন সংসার দেখি, আমার হয়ে আমার মার জায়গাতে এখন তুমি। এটা শোনার পর আমার কাছে মনে হলো আজ তো একটা বাড়ি আমার মাথার উপর পড়লো। এটা আমি যেখানে নিজের, এটা একটা বিষয়, ওই কথাটা কিন্তু খুব সুন্দর বলেছে, এইটা বোঝাটা জরুরি ছিল। হ্যাঁ, তারপর উনি যেটা বলছে যে আমার ভাই বোন আছে, সবাই আমার ছোট, কিন্তু আমার তো প্রায় 10-12 বছরের বড়। ওনার যে 10-12 বছরের ছোট, সে আমার 12-13 বছরের বড়। মানে তাকে আমি ছোটবেলা থেকে এইভাবে দেখে অভ্যস্ত। তো
এইগুলো চিন্তা ভাবনা মানে ওই সময় তো আর এত কিছু কিন্তু ওনার ছোট ভাই বোন এগুলা মানে ওনার কাছে তো এগুলো বাচ্চা এখনো, আর আমার কাছে তারা অনেক বড়। আমি তাদেরকে কি টেক কেয়ার করবো, তারা আমাকে করবে, মানে আমার এরকম একটা বিষয়টা তাই। হ্যাঁ, তো আমি চুপ হয়ে শুধু শুনছিলাম, ও আচ্ছা ও আচ্ছা, মানে আমি কিছু বলার মতো ভাষাও পাচ্ছি না, বা আমি কি বলবো, আমার এখানে ডায়লগই কি ছিল, মানে আমি এরকম মনে হচ্ছে যে কেউ আমাকে একটা স্ক্রিপ্ট ধরাই দিত, আমি একটু দেখে আমাকে কেউ কিছু বলেও না, এই লোক কি বলতেছে। তো যাই হোক, এই কথাটার পরে মানে যখন উনি এটা বললো, বলার পরে বলতেছে যে তুমি আমাদের একটা মানে রুলস আছে, বিয়ের পরে নাকি বাসর ঘরে নাকি কিছু দেয়, হাজব্যান্ড ওয়াইফকে কিছু দেয়, তারপর নাকি টাচ করে, এরকম কিছু একটা। তো আমাকে বলতেছে যে তোমার কি আমার উপর কোনো দাবি আছে, মানে এইগুলো আমি জানতাম না, এগুলো আমি অনেক পরে গিয়ে শুনছি, এগুলো অনেক পরে গিয়ে জানছি যে এই সময় নাকি কিছু চাইতে হয়, মানে এই সময় যা চাইবে তাই দিতে হবে, এরকম কিছু একটা। তো এটাও আমাকে কেউ বলে দেয়নি। তো আমি এই সময় একটা লসে পড়ে গেলাম না, মানে এরকম মনে হচ্ছে এখন আর কি। তখন আমাকে এটা কেউ বলে নাই। বাই দ্য ওয়ে, আমরা যার গল্প আজকে এখানে শুনছি উনি হচ্ছেন শামীমা। ওনাকে যদি আপনারা দেখতে চান, আমাদের যিনি আজকে গেস্ট, আমরা একটা ছবি দিয়ে দিয়েছি। আমি বললাম যে না, আমি জানতাম না দাবি জিনিসটা কি। তো না বলার পরেই সে তো মানে আমার কাছে খুবই মানে এই কথাগুলো বলতে আমি বলতে পারবো না। না ঠিক আছে, বলার দরকার নেই, আমরা জাস্ট সিচুয়েশনটা বুঝতে যাচ্ছি যে ওইটা আমার ফার্স্ট নাইট ছিল, আর আমি ওগুলা মানে ওই ফিজিক্যাল ব্যাপারগুলো আমি বুঝতাম না, ওই সময়টাতে বোঝার কথাও না, বুঝতামও না, একদমই বুঝতাম না যে এই হয়। তো যখন উনি শুরু করলো, শুরু থেকে শেষ পর্যন্ত মানে খুব অল্প সময়ের মধ্যে খুব অমানবিকভাবে মানে এটা এখন বর্তমানে যদি আমি কল্পনা করতে যাই, তাহলে এটা একমাত্র পারে রেপিস্টরাই পারবে, এটা রেপ ছাড়া কিছু ছিল না। এখন বুঝি, ওই সময় বুঝতাম না। আর ওই সময় আমি এগুলো বুঝতাম না দেখে, আর আমাকে একটা কথা বলা হয়েছিল, আমার মাথায় একটা জিনিস কাজ করছিল, যে ভাবি বলছে যে এইখানে যা হবে এগুলো সবই ঠিক, হ্যাঁ এখানে যাই হোক, মানে ভেঙে বলেনি, বলছে তোর সাথে আজকে যা হবে এটি ঠিক, আর এটা মেনে নিতে হবে, আর এটা যদি না মেনে নিস তাহলে মানে এই ধরনের একটা বলছে যে এটা আজকের রাতের কোনো চিল্লাচিল্লি করা যাবে না। তো আমিও চুপ করে, আমার কাছে মনে হচ্ছিল কেউ আমাকে ছুরি দিয়ে আঘাত করতেছে, মানে মনে হচ্ছিল যে কেউ আমাকে ছুরি দিয়ে আঘাত করতেছে, আর আমি ব্লাড দিয়ে পুরো মানে আমার শরীরে সব ব্লাড বের হয়ে যাচ্ছে, আমার এরকম মনে হচ্ছে যে আমার শরীর থেকে সব ব্লাড বের হয়ে যাচ্ছে, আমি মানে গরু কাটলে যেরকম ইয়ে করে না, আমি এরকম কাঁপতেছি, ওরকম কাঁপতেছি। কিন্তু সে তার কাজ করলো। আমি খুব অবাক হয়েছি যে আমি উঠে বসতে পারতেছিলাম না, সে আমাকে টান দিয়ে উঠে বসায় বলতেছে ওয়াশরুমে যাও। আমি ওয়াশরুমে কীভাবে গেছি আমি জানি না, আমি খুব ধরে খুব মানে খুব কষ্টে কাঁপতে ওয়াশরুমে গেলাম, ফ্রেশ হয়ে আসলাম। আসার পর আমি খুব কষ্টে, যে আমি যখন বিছানায় মানে ঘুমাতে যাব, তখন আবার এরকম করে সে সারা রাতে মানে রাত 3টা থেকে ভোর সকাল 8টা পর্যন্ত 4 বার আমার সাথে এইরকম করলো। আমি আর সকালে উঠতে পারি না, মানে আমি উঠে বসতে পারি না। তারপর 2-3 দিন কি হয়েছে আমার মাথায় নেই, মানে আমি এখন আর এটা বলতে পারবো না, কারণ আমি পুরো সেন্সলেস ছিলাম, আর ওনারে দেখলেই আমার ভয় লাগতো। সে যতবার আসতেছে সামনে। 2-3 দিন আপনি সেন্সলেস অবস্থায় ছিলেন? আমি জানি, মানে আমি সেন্স ছিল, কিন্তু আমি এখন গল্পটা বলতে পারবো না যে এই 2-3 দিনে কি হয়েছে। আচ্ছা আচ্ছা। এই 2-3 দিনে আমার বৌভাত হয়েছে, আমাকে পার্লারে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু আমি নিস্তব্ধ। আর তখন আমার মানে শারীরিক কন্ডিশন খুব খারাপ, কিন্তু সবাই বুঝতেছিল, কিন্তু কেউ বুঝতে দিচ্ছিল না আমাকে। মানে এভরিবডি অ্যাভয়েড দিস, মানে সবাই জিনিসটাকে অ্যাভয়েড করছে, তারা পার্টিটাকে এনজয় করছে। এটা শুধু আপনার ফ্যামিলির সমস্যা না, এটা আমাদের পুরো সমাজেরই সমস্যা, এটা সমাজটাই অ্যাভয়েড করে। এবং আমার মনে আছে, বলুন আপনি। তারপর যেটা হচ্ছিল যে মানে ওই রাতের পর থেকে মানে ওই লোকটাকে আমার শুধুই দায়িত্ব মনে হয়েছে, মানে আমার কাছে মনে হতো যে এটা আমার দায়িত্ব, যে ওনার বাসায় আমার থাকতে হবে, আর ওনার সাথে থাকলে আমার এরকম করতে হবে। ইউ ফিল লাইক দিস, রাইট? আপনি এই ঘটনা ঘটার পরে কি আপনি কারোর সাথে ডিসকাস করার সুযোগ পাননি যে না, আমি এরকম ক্লোজ কেউ ছিল না যে আপনার সাথে এরকম একটা বাজে ঘটনা ঘটছে, বা আপনি এটাকে রিকভার করতে পারছেন না মেন্টালি, বা আপনার সাথে যার বিয়ে হলো তাকেও বলতে পারছেন না যে আমার এইসব জিনিসগুলো? না, আমি উনাকে ভালোভাবে নিতেই পারছিলাম না। সোজা কথা, আমি উনার সাথে কোনো কিছু ডিসকাস করতাম না, বা অনেক পরে গিয়ে যখন ডিসকাস করেছি তখন উনি আমাকে উল্টাপাল্টা বুঝ দিয়েছে, মানে অনেক পরের সময়টাতে। হ্যাঁ, ওটা হ্যাপেন্স রেগুলারলি না, র্যান্ডমলি জিনিসগুলো হয়ে যাচ্ছিল আপনার সাথে? হ্যাঁ, প্রায় মাস থেকে 2-3 মাস এরকম হলো। তারপর মানে এটা আমি বলি যে প্রথম তো 4-5 দিন তো রেগুলার হলো, তারপর আমার ব্লিডিং অফ হচ্ছিল না, আমার কন্টিনিউ হচ্ছিল ব্লিডিং। তো এক সময় যে ওই ব্লিডিংয়ের মধ্যেও তিনি অনেক বাজে ইয়ে করেছে। তো ওর পরে আমি বাসায় যেতে চাইলে বাসায় যেতে দিত না, এভাবে ইয়ে করে ফেললো।